দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই এর নিয়মিত পরিবেশনা ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটাল আজকের সংবাদপত্র। আর আজকের সংবাদপত্র অনুষ্ঠানে আমার সাথে আলোচনার জন্য উপস্থিত আছেন ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি মাইনুর আলম। মাইনুর ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি স্টুডিওতে আলোচনার জন্য। যথারীতি আজকেও আমরা প্রথম পত্রিকায় প্রকাশিত হেডলাইনগুলো দেখব, এরপরে যাব আলোচনায়। দৈনিক ইত্তেফাক আলোচনায় খালেদা জিয়ার মামলা, নিম্ন আদালতে সাজা হলে কেউ নির্বাচন করতে পারবেন কিনা আইনে আসলে স্পষ্ট নয়। ডক্টর শাহদিন মালিক, সরকার জোর করে সাজা দিয়ে বিএনপি চেয়ারপারসনকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র করছে মির্জা ফখরুল। বাংলাদেশ প্রতিদিন, শেখ হাসিনার অধীনেই ভোট প্রস্তাব দেবে বিএনপি, দীর্ঘ হচ্ছে শিশু নিখোঁজের তালিকা, হোতারা লাপাত্তা। দৈনিক মানব জমিন, পাকিস্তানের মাজারে রক্তগঙ্গা, সেনা অভিযানে নিহত 40 সন্ত্রাসী, আফগান সীমান্ত বন্ধ। আমাদের সময়, বেকায়দায় সমালোচকরা, পদ্মা সেতু ইস্যু, 1,30,00,000 মা উপবৃত্তি পাবেন। সকালের খবর, ভয়ঙ্কর আত্মঘাতী 10 নারী জঙ্গির খোঁজে গোয়েন্দারা। নির্বাচনকালীন সহায়ক সরকার রূপরেখায় 3টি বিকল্প প্রস্তাব রাখবে বিএনপি। দিন, গণপরিবহনে ফের নৈরাজ্যের শঙ্কা, আন্দোলনে নামার হুমকি বাস মালিক শ্রমিকদের, বাসের কৃত্রিম সংকট সৃষ্টির আশঙ্কা, আদায় করা হবে গলাকাটা ভাড়া, জনদুর্ভোগ বাড়বে ভীষণভাবে। এনবিআর এর ইমাম সংলাপ অনিশ্চিত। মানবকণ্ঠ, নজরদারিতে শিক্ষার্থীদের অনৈতিক কর্মকাণ্ড, নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানি পৌঁছেছেন প্রধানমন্ত্রী। ভোরের কাগজ, সাজা ঠেকাতে মরিয়া বিএনপি, দুর্নীতির অভিযোগ হটলাইনে। দিনকাল, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে, বাংলাদেশ থেকে ডিম ও মুরগি নেবে না সৌদি আরব, খালেদা জিয়া ও বিএনপিকে বাদ দিয়ে জাতীয় নির্বাচন হবে না রিজভী। করতোয়া, গণমাধ্যমকে ফের তুলাধোনা, অভিবাসন নিয়ে ট্রাম্পের নতুন আদেশ আসছে, মায়েরাও পাবেন উপবৃত্তি। The Independent, number of freedom fighters likely to drop after scrutiny, PM joins Munich Security Conference. The Financial Express, UNHCR moves to resettle 1,000 Rohingyas. The Asian Age, major changes in army top brass, PM Hasina joined Munich Security Conference. Accept demand, take beef at টাকা 300 a কেজি। সর্বশেষ হেডলাইনটা ছিল গরু মাংস ব্যবসায়ীদের একটা আন্দোলন নিয়ে। তারা আজকে তাদের দাবি দেওয়ার কথা বলেছে, যেখানে তারা তাদের দাবি মেনে নেওয়া হলে 300 টাকা কেজিতে গরুর মাংস। এই বিষয়ে একটু বলা দরকার, গত বেশ কয়েকদিন ধরে খবর এসছে এবং রাজধানীতে মেইনলি ঢাকায় যারা আগে গরুর মাংস বিক্রয় করত ছোট বড় মাঝারি বাজারে কিংবা মহল্লায়, তারা বিক্রি করছে না। কারণ গরুর যে সাপ্লাই যে সিস্টেমটা, এই সিস্টেমে একটি গরুর দাম যদি 30,000 টাকা ধরা হয় তাদের বক্তব্য অনুযায়ী, সে অনুযায়ী ঢাকায় পরিবহন করে আনতে, উত্তরবঙ্গ থেকে ময়মনসিংহ থেকে যে কোনো জেলা শহর থেকে আনতে 20,000 টাকা দিতে হয় চাঁদা। চাঁদা কাকে দিতে হয়? স্থানীয় ফরিয়া প্রভাবশালী রাজনৈতিক সংগঠনের নেতা, চাঁদাবাজদের, এক ধরনের কতিপয় আইন শৃঙ্খলা পুলিশকে দিতে হয়, ফেরিঘাটে দিতে হয়, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে দিতে হয়। এতে দেখা যায় এক ট্রাক গরু যে আসে, মাথা পিছু যে টাকাটা দিতে হয়, এতে 30,000 টাকার গরু 40,000 50,000 টাকা বেশি পড়ে। যার ফলে এর ভোক্তারা, আমরা যারা ভোক্তাদের উপর ভোক্তাদেরকেই দিতে হয়। এবং যেটা বলেছে যে এই চাঁদাবাজিটা যদি বন্ধ হয় তাহলে 300 টাকা কেজি দিতে হবে। আপনি জানেন এখন প্রায় 500 টাকা কিংবা কখনো 550 টাকা গরুর কেজি। এটা দেখা উচিত। এটা হচ্ছে কি, আমাদের যে মধ্যস্বত্বভোগী বলে একটি যে বিরাট গ্রুপ দাঁড়িয়ে গেছে, বিশেষ করে পণ্য পরিবহন, পণ্য যাতায়াত কিংবা পণ্য পরিবহনের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে, ধাপে ধাপে রাজধানীতে ঢুকতে এক ধরনের চাঁদা, পরিবহন ব্যবস্থা, পরিবহনেও নৈরাজ্য
সৃষ্টির একটা আচ্ছা, আমরা এই কথাটা খুবই এটা এই স্বল্প পরিসরে না বলে খুব পাওয়া যাবে না। গণপরিবহন, এই পরিবহন, পণ্য পরিবহন, মালামাল পরিবহন, সব ধরনের পরিবহনে কি আমরা একটি সিস্টেম একটি সাধারণ মানুষের উপযোগী করতে পেরেছি? পারিনি। রাজধানীতে পারিনি, রাজধানীর বাইরে পারিনি। এখানে একটি প্রভাবশালী গ্রুপ দাঁড়িয়ে গেছে, সরকারের কিংবা সরকারি দলের প্রভাবশালীদের পৃষ্ঠপোষকতায়, আশীর্বাদে, কিংবা যখন যে সরকার থাকে এটা থাকে। এটা আসলে হয় কি, এটা একটি বাংলাদেশের চরিত্র, আমাদের স্বভাব চরিত্র, আমাদের সিস্টেমের সাথে একীভূত হয়ে গেছে। এটা কাম্য না, এটা অবশ্যই নজর দেওয়া উচিত। এবং এটা সরকার প্রশাসন, যারা ট্রাফিক প্রশাসন, হাইওয়ে পুলিশ যারা আছে, জেলায় জেলায় আছে, এখানে একটা ব্যবস্থা নিতেই হবে। আজকে পত্রিকার আলোচ্য বিষয় ছিল বেগম খালেদা জিয়ার মামলা নিয়ে বাংলাদেশেও কথা বলেছেন রাজনীতিবিদরা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, খবর এসেছে, মহাসচিব বলেছেন, আবার আজকে প্রধানমন্ত্রী মিউনিখেও বলেছেন। হ্যাঁ, বেগম খালেদা জিয়া তো একজন জাতীয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, একটি বড় দলের প্রধান। উনি অনেকগুলো মামলায় জড়িত আছেন। মামলার সংখ্যা বিভিন্ন সময়ে এসছে। মামলাগুলো কখনো বিচারাধীন, কখনো একটি চূড়ান্ত পর্যায়ে আছে, কখনো মধ্যম মাঝামাঝি পর্যায়ে আছে, এবং উচ্চ আদালতে কখনো নির্দেশের আছে, নির্দেশে কিংবা স্থগিত হয়ে আছে, এবং বারবার সময় চাওয়ার ঘটনাও ঘটছে। মামলার তারিখ পেছানোর ব্যবস্থা হচ্ছে। আর আরেকটা দিকে যারা মামলা দায়ের করেছে, যে কর্তৃপক্ষ, কখনো দুদক, কখনো স্থানীয় থানা, কিংবা যে কোনো কর্তৃপক্ষই হোক, যে কোনো কারণের যে কোনো প্রতিষ্ঠানই হোক, মামলা দায়ের এবং এই বিচারিক প্রক্রিয়ায় যে ঘটনাগুলো ঘটেছে, এখানে কখনো রাজনৈতিক সংশ্লিষ্টতা যে নেই এটা বলা যাবে না। অবশ্যই রাজনৈতিক সংশ্লিষ্টতা এসছে। গত দুদিন ধরে যে আলোচনাগুলো হচ্ছে, বিএনপি বলেছে খালেদা জিয়াকে যদি জেলে দেওয়া হয় নির্বাচন হবে না, নির্বাচনে যাবে না, নির্বাচন হবে না। ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে ওনাকে গ্রেপ্তারের কিংবা জেলে দেওয়ার কোনো চিন্তা পরিকল্পনা নেই। তাহলে কি আছে? পরিকল্পনা কেন থাকবে, কিংবা এই ধরনের আলোচনায় বা কেন হবে? আর উনি যে মামলাগুলোর মধ্যে অভিযুক্ত আছেন, এই মামলাগুলো বিচারিক প্রক্রিয়ায়, আইনি প্রক্রিয়ায় এগুলো সমাধানযোগ্য, সমাধান যে কোনো মামলাই। এটা মিথ্যা হলে আদালতের প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়ায় এগুলো সমাধান হবে, নিষ্পত্তি হবে। কিংবা যদি নিষ্পত্তি না হয়, দুর্নীতির যদি কোনো উপাদান থাকে, অভিযোগ থাকে, তাহলে সে অনুযায়ী হবে। এটা হয় কি, বিএনপিও ব্যাপারটা ডিল করছে রাজনৈতিকভাবে, আওয়ামী লীগও ডিল করছে, বক্তব্য দিচ্ছে। এটা কাম্য নয়। এটা কাম্য নয় এই কারণে যে আগামী নির্বাচন যদি ধরে নেই 19 সালে হবে, কিংবা 18 সালের শেষ কোয়ার্টারে যদি হবে, নভেম্বরের পর যে কোনো এক সময় যদি হয়, তাহলে নির্বাচনের একটা প্রস্তুতি এই 2017 সালেই হবে। 18 সাল তো নির্বাচনের বছরই থাকবে। তো এই নির্বাচনটা কি কেমন হবে? যদি ছলে বলে কৌশলে বিএনপি নির্বাচন থেকে আগের মতো দূরে থাকে, কিংবা বিএনপিকে নির্বাচন থেকে দূরে থাকার জন্য এমন পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়, তাহলে সেটা তো হবে না। কারণ এখন আমরা একটা যে ব্যবস্থার মধ্যে আছি, এই 2014 সালের নির্বাচনের মাধ্যমে, এটা বিএনপি নির্বাচনে না গিয়েও অস্বস্তিতে আছে। আওয়ামী লীগ বিএনপি ছাড়া এমন একটি নির্বাচন করেছে, এই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করছে, এবং আমাদের রাজনৈতিক যে সংজ্ঞা, রাজনৈতিক কাঠামো আছে, সেটা আওয়ামী লীগ অস্বস্তিতে আছে, স্বস্তিতে আছে, এটা বলা যাবে না। নির্বাচন কমিশন নিয়ে তো পক্ষে বিপক্ষে কথা আছে। আবার প্রথম নির্বাচন কমিশন, এই নতুন নির্বাচন কমিশনের অধীনে আজকে একটা প্রথম ভোট হতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে, পৌরসভা নির্বাচন। হ্যাঁ, নতুন কমিশনের নিয়ে কথা আছে, আলোচনা হচ্ছে। কিন্তু কমিশন যাই হোক, কমিশন বসে গেছে, দায়িত্ব নিয়ে কার্যক্রম শুরু করেছে। এখন কমিশনের দায়িত্ব হবে, যেটা নিজেও বলেছে কমিশন, প্রধান নির্বাচন কমিশনের প্রথম বক্তব্যে যেটা এসছে, সামনে যে নির্বাচনগুলো আসছে, আমি 2019 সালের নির্বাচন আরো দূরে আছে, কিন্তু এই 2017 সালে অনেকগুলো নির্বাচন হবে, 18 সালে বড় ধরনের কিছু নির্বাচন হবে, বড় বড় সিটি কর্পোরেশন, বড় বড় নগরীতে নির্বাচন হবে, স্থানীয় সরকার পর্যায়ে কিংবা মেয়র নির্বাচন হবে। এই নির্বাচনগুলো কেমন হয় সেটা দেখার বিষয়। এবং স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলো যদি নির্বাচন কমিশন আস্থা প্রভাবের বাইরে থেকে যদি করতে পারে, তাহলে সেটা একটি আশার খবর। এবং এটা টেস্ট কেস বলা হচ্ছে, অবশ্যই টেস্ট কেস। নির্বাচন কমিশনের কার্যক্রম দেখেই বোঝা যাবে, মূল্যায়ন করার সুযোগ আসবে। দায়িত্বপ্রাপ্ত হয়ে যে কমিশন বসেছে, এই কমিশনের হুদা কমিশন, নুরুল হুদা কমিশন, এই কমিশন কিভাবে এটা পরিচালনা করে সেটা দেখার বিষয়। অবশ্যই যদি আস্থার জায়গায় ঠিক রাখতে পারে, তাহলে তো ঠিকই আছে।
সেটা আজকে বাংলাদেশ সময় রাতে, মিউনিক সময় বিকেলে প্রবাসীদের একটা সংবর্ধনা সভা ছিল, যে পত্রিকায় আসেনি, বেশিরভাগ পত্রিকার প্রথম এডিশনে আসতে পারেনি প্রধানমন্ত্রী। কিছুক্ষণ আগে নিউজটা এসছে, মাননীয় প্রধানমন্ত্রী মিউনিকের একটি হোটেলে আওয়ামী লীগের একটি গণসংবর্ধনায় বলেছেন যে পদ্মা সেতু প্রসঙ্গ কিংবা অধ্যাপক ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে সরানো যাবে না, এমন একটি তথ্য মাননীয় প্রধানমন্ত্রী দিলেন। এটা এসছে, এটা আমরাও জানতাম, বিভিন্ন সময় আলোচনা এসছে যে মার্কিন প্রশাসন, তৎকালীন হিলারি ক্লিন্টন, সহকারী পররাষ্ট্রমন্ত্রী কিংবা এখানে যে ড্যান মজিনা ছিলেন অ্যাম্বাসেডর, এরা ইউনূসের পক্ষ হয়ে বলেছে যে তাকে গ্রামীণ ব্যাংক থেকে সরানো যাবে না, তাহলে এটার পরিণতি খুব ভালো হবে না, এমন একটি কথা। এটা সত্যি, এটা আমরা জানি। গ্রামীণ ব্যাংকের একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংক থেকে বিদায় নিয়েছেন। এটা গ্রামীণ ব্যাংকের যে ভূমিকা কার্যক্রম সেটা যাতে খাটো না হয় সেরকমও আমরা প্রত্যাশা করি, কিন্তু ইউনূস সাহেব আইনি প্রক্রিয়ায় গেছেন। একটি ব্যক্তির জন্য উনি প্রতিষ্ঠা করেছেন এবং উনি এটার প্রথম ম্যানেজিং ডিরেক্টর, এটাকে নিয়ে উনি অনেক কাজ করেছেন, বিদেশে বহুলভাবে সমর্থিত কিংবা প্রশংসিত। এটাকে কেন্দ্র করে আমাদের যে পদ্মা সেতুর যে অর্থায়ন বিশ্বব্যাংক প্রত্যাহার করে নিয়েছিল, একটি ভুয়া কাল্পনিক গুজব নির্ভর একটা অভিযোগ এনে, সেটা প্রমাণ আমরা কানাডার আদালতে পেয়েছি। তো এখন যদি আমরা একটি উপসংহারে পৌঁছতে চাই, এটা ঠিক, পদ্মা সেতুর অর্থায়ন থেকে বিশ্বব্যাংক সরে এসছে একটি ভুয়া দুর্নীতির অভিযোগের মাধ্যমে, এবং এই দুর্নীতি অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে, এবং এর সাথে মার্কিন প্রশাসন জড়িত ছিল অধ্যাপক ইউনূসের কারণে। এটা আমাদের অবশ্যই এটা সত্যি কথা। এবং আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নিজ উদ্যোগে, একক সিদ্ধান্তে যে উদ্যোগটা উনি নিয়েছেন, বিশ্বব্যাংককে এই পদ্মা সেতু থেকে দূরে রাখা, তাদের অর্থ সাহায্য না নিয়ে নিজের অর্থ দিয়ে, বাংলাদেশের জনগণের অর্জিত অর্থ দিয়ে উনি পদ্মা সেতু করছেন, এবং আমরা আগামী 1.5 বছরের মধ্যে পদ্মা সেতুর বাস্তবায়ন দেখতে পাবো। ইতিমধ্যে প্রায় 50% উন্নয়ন হয়ে গেছে। এই ক্রেডিট, এই কৃতিত্ব সরকারের, প্রধানমন্ত্রীর। প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়ার মতো এই পদ্মা সেতু নিয়ে বহু ঘটনা ঘটেছে, নিন্দা, সমালোচনা। আমরাও খুব সন্দিহান ছিলাম, সত্যি কথা, আমরাও খুব ভাবতে পারিনি বিশ্বব্যাংকের মতো একটি প্রতিষ্ঠান এই ধরনের অভিযোগ করবে। আজ তো সেটা মিথ্যা প্রমাণিত হলো। তো এটা অবশ্যই আলোচনার দাবি রাখে। মাননীয় প্রধানমন্ত্রী তার পুরনো কথা মনে করে 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 এগুলো বলছেন, এগুলো সত্য কথা। মার্কিন প্রশাসন যে একটি রাষ্ট্র, একটি প্রতিষ্ঠান এবং একটি দেশের বাইরে, একটি সরকারের বাইরে, জনগণের বাইরে যে একজন ব্যক্তির পক্ষে যে অবস্থান নিয়েছে, এবং এই অবস্থান নেওয়াটা যে সঠিক নয়, এটা মার্কিন প্রশাসন আশা করি বুঝতে পারবে। এবং অধ্যাপক ইউনূসকে কেন্দ্র করে যে বক্তব্য, যে অবস্থান আমি দেখেছি, আমি কভার করেছি, বড় বড় মার্কিন কর্মকর্তাদের যে মন্তব্য শুনেছি, সেটা খুব যে যথার্থ নয় প্রমাণিত হয়েছে। মার্কিন বিষয়, সংবাদ মাধ্যমের খবরের অধিকাংশই ভুয়া। ট্রাম্প নতুন কৌশলে নির্বাহী আদেশের চিন্তা করছেন যাতে মুসলমানরা না ঢুকতে পারে। ট্রাম্প হয়েছে কি, আজ থেকে প্রায় 1 মাসের কিছু সময় বেশি হয়েছে ট্রাম্প। এরকম পৃথিবীতে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে তো বটে, এবং সারা পৃথিবীতে এমন ঘটনা আমার স্বল্প সময়ে আমি দেখিনি গত কয়েক দশকের মধ্যে। প্রবীণরা আরো বেশি বলছেন। ট্রাম্পের হয়েছে কি, ট্রাম্প এমন ভাবে একটি রাজনৈতিক প্রক্রিয়া কিংবা রাজনীতিবিহীন প্রক্রিয়া, নির্বাচনী প্রক্রিয়া এসছেন, তার চিন্তা চেতনা, তার আদর্শ, তার নীতি, প্রশাসনের নীতি, একটি পপুলিস্ট ধারণা থেকে এবং পপুলিস্ট প্রচারণার মাধ্যমে এসছেন। তার যে এখন কর্মকাণ্ডগুলো অবশ্যই আলোচনার কিংবা সমালোচনার দাবি রাখে। আমরা আমেরিকার বাইরের মানুষ, জনগণ যারা আউটসাইড আমেরিকা, হোল ওয়ার্ল্ড যেভাবে দেখছে, খোদ আমেরিকার মধ্যে ট্রাম্প অর্ডার দিচ্ছে, আদালত নাকচ করে দিচ্ছে। ট্রাম্প অর্ডার দিচ্ছে, সিনেট, কংগ্রেস, হাউস অফ কংগ্রেসে নাকচ হয়ে যাচ্ছে। ট্রাম্প নিজেই নিজের দেশে ধাক্কা খাচ্ছে। এখন এই 7টি দেশে, 6-7টি দেশে যে মুসলিমদের প্রবেশাধিকারের উপর যে নিষেধাজ্ঞা, এটা তো আদালত নাকচ করে গেছে, কিন্তু উনি ওই নিষেধাজ্ঞা দিবেন এবং বলেছে আমি আইনি প্রক্রিয়া অনুসরণ করে দিব। ঠিক আছে, দেখ, সেটাও তো চ্যালেঞ্জ হতে পারে, সেটাও স্ক্রুটিনি হতে পারে মার্কিন আদালতে কিংবা স্বাধীন আদালতে, ওখানকার সিনেটে, সব জায়গায় হতে পারে। তো ট্রাম্প নিজের যে প্রতিটি কাজ যেভাবে করছে, আপনি দেখেন একজন করে তার মিনিস্টার কিংবা আমরা বলি মন্ত্রী কিংবা একজন লেবার সেক্রেটারি পদত্যাগ করেছে, চলে গেছে। আজকে উনি নিরাপত্তা উপদেষ্টা নেওয়ার কথা যাকে চেয়েছেন, উনি নিজেই যাননি। সুতরাং এই যে
শুরুর পথ চলা যে শুরু হলো এবং এই পথ চলা যে প্রতিটি ক্ষেত্রে উনি হোঁচট খাচ্ছেন, উনি ধকল দিচ্ছেন, এটা উনি বুঝতে পারছেন। এটা বুঝতে পেরে আপনি দেখেন যুক্তরাষ্ট্রের যে চীনা পলিসি কি হবে নির্বাচনের আগে কিংবা নির্বাচনের পর পর উনি যে কথা বলেছেন, আজ উনি এই কথা বলছেন না। আশা করি ট্রাম্প বাস্তবতার মধ্যে তার নীতিগুলো প্রণয়ন করবেন এবং কার্যকর করবেন। আর একটা বিষয় আছে আজকে মনির ভাই, ইভেন এইচসিআর মুভ জাতিসংঘ রিফিউজি কমিশন, শরণার্থী কমিশনের যে কর্মকর্তা এখানে আছেন, উনি বিবিসি কে বলেছেন যে অন্তত প্রথম পর্যায়ে 1000 রোহিঙ্গা জনগোষ্ঠী 1000 রোহিঙ্গা শরণার্থীকে বিদেশে পাচার করবে, বিদেশে রপ্তানি করবে। রপ্তানি কোথায় করবে? যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে। তাদের উদ্যোগে ভালো, আমরা তো এদেরকে রাখতে চাই না, ওদেরকে মিয়ানমারে চলে যাওয়ার কথা। এখন আন্তর্জাতিক সংস্থা যদি এদেরকে অন্য কোনো দেশে নিতে চায়, বাংলাদেশের কোনো বক্তব্য নাই। তবে হ্যাঁ, এই রোহিঙ্গারা যাবে, ওখানে কিভাবে থাকবে, এটা কি যুক্তরাষ্ট্রের নিয়ম পরিবর্তন করে যাবে, ইউরোপের নিয়ম পরিবর্তন করে যাবে এদের যোগ্যতা কিংবা এদের ইয়ে? কারণ শরণার্থীদের, আন্তর্জাতিক শরণার্থী সংস্থা শরণার্থীদের নিয়ে কাজ করে, এটা ঠিক। জাতিসংঘের এই সময় একদম শেষ পর্যায়ে, এবং এদেরকে যদি ওখানে নেয়, তাদের যে চিন্তা, ওই সংশ্লিষ্ট দেশ যদি গ্রহণ করে, আমাদের কোনো আপত্তি থাকার কথা না। এটাই কথা। কিন্তু আমরা এই রোহিঙ্গাদের 4 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আছে, বাংলাদেশের পরিবেশ, প্রতিবেশ, ভূমি, আমাদের পর্যটন, সবকিছু ব্যবহার করছে। এবং আমরা এই রোহিঙ্গাদের প্রতি সম্পূর্ণ সহানুভূতি জানিয়েই আমরা বলছি যে আমরাও তাদের বোঝার ভারাক্রান্ত। আমরা আমাদেরকে যদি কেউ ভারত থেকে মুক্ত করে, তাহলে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো, তাই না? অবশ্যই। আচ্ছা দর্শক, এতক্ষণ আমাদের সাথে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার জন্য